হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 6 হিস্ট্রির আমরা ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করব। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। সবার প্রথমে প্রশ্ন, আর তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছে, ম্যাম আমি আগের প্রশ্ন উত্তরগুলো খুঁজে পাচ্ছি না, এই চ্যাপ্টার্সে এত পাতা খুঁজে পাচ্ছি না। প্রত্যেককে বলি, আমি যা যা আলোচনা করেছি সব প্লেলিস্টে দেওয়া আছে, নিজের ক্লাসে প্লেলিস্টটা ভিজিট করবে, সব কিছু পেয়ে যাবে। ভিডিওটা লাইক শেয়ার করে দিও। তাহলে সবার প্রথমের প্রশ্ন আমরা পাচ্ছি, মহেঞ্জোদারোর স্নানাগার সম্পর্কে যা জানো লেখো। উত্তর আমরা লিখব, মহেঞ্জোদারোতে একটি সুগঠিত পাকা ইটের তৈরি স্নানাগার অর্থাৎ স্নান করার জায়গা আবিষ্কৃত হয়েছে, যেটি ছিল লম্বায় 180 ফুট ও চওড়ায় 108 ফুট এবং সমগ্র এলাকাটি 8 ফুট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ছিল। এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় দেখা যায়, যেটি ছিল 39 ফুট লম্বা, 23 ফুট চওড়া, 8 ফুট গভীর। এই জলাশয়টি একদিকে যেমন বাইরের অপরিষ্কার জল ঢোকার ব্যবস্থা ছিল না, তেমনি অতিরিক্ত জল বের করে দেওয়ার ব্যবস্থা ছিল। এমনকি জলাশয়টি পরিষ্কার করার ব্যবস্থাও হয়েছিল। নেক্সট লিখবো, জলাশয়ে ঋতুভেদে ঠান্ডা গরম জলের ব্যবস্থা ছিল। অনেকে মনে করেন এটি ছিল অভিজাতদের জলকেলির স্থান। হয়ে গেল। তাহলে এইভাবে আনসারটা কিন্তু আমরা লিখব। নেক্সট, পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্ন আমাদের বলেছে, হরপ্পা সভ্যতার শিলমোহর সম্পর্কে যা জানো লেখো। উত্তরে আমরা লিখব, হরপ্পা সভ্যতা ছিল প্রত্নক্ষেত্র থেকে হরপ্পা সভ্যতায় বিভিন্ন প্রত্নক্ষেত্র থেকে অনেক শিলমোহর পাওয়া গেছে। শিলমোহরগুলি নরম পাথর ও কাদামাটি দিয়ে বানানো, আগুনে পুড়িয়ে তৈরি করা হতো। এগুলিতে লিপি ও প্রতীক চিহ্ন খোদাই করা হতো। শিলমোহরগুলিতে ষাঁড়, এক শিংওয়ালা একটি কাল্পনিক পশু, মানুষ, গাছ ও জ্যামিতিক নকশা খোদাই করা থাকতো। নেক্সট আমরা লিখব, বেশিরভাগ শিলমোহর উল্টো নকশা খোদাই করা হতো। কাদামাটিতে ছাপ দিলে তা সোজা হতো, অর্থাৎ যে নকশাটা শিলমোহরে থাকতো সেটা কি হতো না, উল্টো নকশা খোদাই করা হতো। কাদামাটিতে যখন ছাপ দেওয়া হতো তখন সেটা সোজা হয়ে যেত। ওকে। পরের প্রশ্ন বলেছে, হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে যা জানো লেখো, অথবা টিকা লেখো হরপ্পা সভ্যতার লিপি। যেভাবে হোক প্রশ্নটা আসতে পারে। উত্তর আমরা কিভাবে লিখবো সেটা দেখে নেব। আনসার আমরা লিখব, হরপ্পা সভ্যতার অধিবাসীরা লিখতে জানতেন, তবে তাদের লেখা যে লিপিগুলি পাওয়া গেছে তা পড়া যায়নি। পড়া গেলে এই সভ্যতার অনেক অজানা ইতিহাস জানা যাবে। হরপ্পা সভ্যতার লিপিতে 375 থেকে 400টির মতো চিহ্ন বা সংকেত আছে। এই লিপিতে সম্ভবত বর্ণমালা ছিল না, এই লিপি ছিল সাংকেতিক লিপি। ঠিক আছে, আমরা অনেক সময় আনসার পাই, প্রশ্ন পাই কি ধরনের লিপি, হরপ্পার লিপি, জানি আমরা সাংকেতিক লিপি। ওকে। এই লিপি ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো। হরপ্পা সভ্যতায় পাওয়া শিলমোহর, তামার ফলক, মাটির পাত্র প্রভৃতির উপর লিপি পাওয়া গেছে। হয়ে গেল। পরের প্রশ্ন, হরপ্পাবাসী অর্থনৈতিক জীবন সম্পর্কে পরিচয় দাও। এটা বড় প্রশ্নে আসে আমাদের। উত্তর আমরা লিখব, হরপ্পা সভ্যতা নগরকেন্দ্রিক সভ্যতা হলেও কৃষি ও পশুপালন মানুষের প্রধান জীবিকা ছিল। কিছু মানুষ শিল্পের কাজ করতেন, আবার লোথাল বন্দরে নিদর্শন ব্যবসা বাণিজ্যও প্রমাণ বহন করে। ঠিক আছে। নেক্সট, অর্থনৈতিক জীবন। এখানে আমরা লিখব, কৃষিকার্য পয়েন্ট করে ডক্টর ডি কোশাম্বী মনে করেন যে হরপ্পা সভ্যতার মানুষ লাঙলের ব্যবহার জানত না, তারা নিড়ানির মাধ্যমে চাষ করত। সেচের প্রকৃত ধারণা এই সভ্যতার মানুষের ছিল না, তবুও পর্যাপ্ত পরিমাণে খাদ্যশস্য উৎপাদিত হতো। এই অঞ্চলে উৎপাদিত ফসলের মধ্যে উল্লেখযোগ্য ছিল হচ্ছে ধান, গম, যব, বার্লি, বিভিন্ন ধরনের শাকসবজি, তিল, রাই, তুলো, সরষে প্রভৃতি। ঠিক আছে। পশুপালন পয়েন্ট করে আমরা লিখব, কৃষির মতো পশুপালন করেও হরপ্পা সভ্যতার অনেক মানুষ জীবিকা নির্বাহ করত। পশুকে তারা
পশুকে তারা পেয়া মানিয়ে তাকে পরিবহনের কাজে ব্যবহার করা হতো। অন্যদিকে খাদ্যের প্রয়োজনে কিছু পশুপালন করা হতো। উল্লেখযোগ্য পালিত পশু ছিল হচ্ছে মোষ আর গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, গাধা, উট, হাতি, ষাঁড়, বলদ, মানে যেটা সাধারণত পালিত পশু হয়ে থাকে এই ধরনের পশুগুলোই ছিল। ঠিক আছে, নেক্সট আমরা লিখব ব্যবসা বাণিজ্য। এই পয়েন্টে আমরা লিখব ব্যবসা বাণিজ্য হরপ্পা অঞ্চলের সমৃদ্ধির অন্যতম কারণ। বণিক সম্প্রদায় ব্যবসা বাণিজ্যের কাজে নিযুক্ত থাকত। জল স্থল উভয় পথেই অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য চলত। মিশর, সুমের, মেসোপটেমিয়া, ব্যাবিলন, পারস্য, বালুচিস্তান প্রভৃতি এলাকার সঙ্গে বাণিজ্য চলত। লোথাল ছিল বহির্বাণিজ্যের কেন্দ্রবন্দর। আচ্ছা, বিনিময় প্রথার মাধ্যমে বাণিজ্য চলত। অন্যান্য পেশায় আমরা লিখব তাঁতিরা পশম সুতিবস্ত্র বুনত। মৃৎশিল্পের মাধ্যমে কিছু মানুষ জীবিকা নির্বাহ করত। উট ছিল উট দিয়ে বাড়ি তৈরি ও ছুতোরের কাজও করত কেউ কেউ। আচ্ছা, সোনা রূপো দিয়ে গহনার কাজ করত স্বর্ণকারেরা। আচ্ছা, কারিগরি শিল্পেও হরপ্পা সভ্যতা উন্নত ছিল। ঠিক আছে, নেক্সট আমরা লিখব হরপ্পা সভ্যতার মানুষ কোনো একটি নির্দিষ্ট পেশার মাধ্যমে উপার্জন করত তা নয়, বিভিন্ন পেশার মানুষ এই সভ্যতায় বাস করত। অর্থাৎ বলতে চাইছে হরপ্পা সভ্যতায় মানুষ যে ছিল সেটা একটা পেশার সঙ্গে যুক্ত ছিল না, তারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হয়ে উপার্জন করতে হয়ে গেল। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। নেক্সট প্রশ্ন, আদিম মানুষ কিভাবে আগুন জ্বালতে শিখেছিল বলে মনে হয়? উত্তরে আমরা লিখব আদিম মানুষ কিভাবে আগুন জ্বালতে শিখেছিল তার নির্দিষ্ট করে বলা যায় না, তবে অনুমান করা যায় যে তারা প্রাকৃতিক বিভিন্ন ভাবে জ্বলে ওঠা আগুন দেখেই আগুন জ্বলতে শিখেছিল। ঠিক আছে, নেক্সট আমরা লিখব দাবানলের আগুন দেখে। এই পয়েন্টটা আমরা লিখব বনে কাঠের সঙ্গে কাঠ ঘষা লেগে আদিম মানুষ আগুন জ্বালতে দেখতো। হয়তো কাঠে কাঠে ঘষে আদিম মানুষ প্রথম আগুন জ্বালতে শিখেছিল। এই প্রশ্নটা আমরা প্রশ্নপত্রে প্রচুর পেয়েছি এবং বইয়ে কোথার থেকে আনসারটা লিখবে সেটা আমি দেখিয়ে দিয়েছি। আজকে উত্তরটা আমি লিখিয়ে দিলাম, এটা ভালো করে পড়বে। ওকে, নেক্সট আমরা লিখব পাথরের ঠোকাঠুকিতে জ্বলে ওঠা আগুন দেখে। এই পয়েন্টে লিখব আদিম মানুষ পাথর দিয়ে পাথর ঠুকে পাথরের হাতিয়ার তৈরি করত। পাথরের হাতিয়ার তৈরি করতে গিয়ে চকমকি জাতীয় পাথরের ঠোকাঠুকিতে যে আগুন জ্বলে উঠত তা দেখেই হয়তো আদিম মানুষ আগুন জ্বালতে শিখেছিল। হলো, এই প্রশ্নগুলো আমি দিলাম, ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়ো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। এখনের জন্য এইটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো।